নমস্কার, আপনারা দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 29শে অক্টোবর বুধবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নিন এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। ছট পুজোর আনন্দ নিমিষে বদলে গেল গভীর শোকে। ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই। সংখ্যালঘু ভোট নিয়ে শুভেন্দুর সুর বদল। চাই না থেকে পাই না, বিজেপির কৌশল বদল। শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে ছাড়া পেলেন ভারতীয় তারকা। দেরি হয়নি, সোনারপুরে শুল্ক আধিকারিকের ফ্ল্যাটে হামলায় অভিযুক্তদের হেফাজতে না চাওয়া নিয়েও যুক্তি দিল পুলিশ। শিক্ষায় পিছিয়ে বাংলা, ভর্তি শূন্যের তালিকায় শীর্ষে। কেন এই হাল, কি জানাচ্ছেন ব্রাত্য বসু। বাংলায় এসআইআর, আপনি চিন্তিত? কারা থাকবেন, কারা বাদ যাবেন, নথি সহ নিয়ম কি, সব প্রশ্নের উত্তর এখানে। হিন্দু গ্রামের ভোটার তালিকায় শুধুই মুসলিম নাম, বাংলায় এসআইআর এর শুরুতেই বিতর্ক। 8 কোটি টাকা নয়ছয়ের অভিযোগে আটক প্রায় 57,000 কোটি টাকা, খতিয়ান তুলে ধরল তৃণমূল। আপনার এপিক নাম্বার বদলে গেলেও কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন, ধাপে ধাপে দেখে নিন। বসে মাইনে নিচ্ছেন প্রায় 18,000 শিক্ষক, রাজ্যে প্রায় 4,000 স্কুল ছাত্র ভর্তি শূন্য। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আপনাকে কি জানতে হবে, জানুন সম্পূর্ণ প্রক্রিয়া। যমুনার পরিষ্কার জল খেতে গিয়ে নদীতে পড়লেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও। কেন্দ্রীয় কর্মীদের বেতন নিয়ে বিরাট খবর, মন্ত্রিসভার অনুমোদন, জানুয়ারি থেকেই আসছে বড় পরিবর্তন। ঘটনাস্থলে চোর, ফোন ছিনিয়ে নেওয়া অভিযুক্ত মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে চালু হচ্ছে আধুনিক ফুড টেস্টিং ল্যাব। খাবারের গুণমান পরীক্ষায় আসবে বিপ্লব। শুরু হতে চলেছে 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের বিশেষ চমক কি? আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী, প্রৌঢ়ের দেহের পাশেই সুইসাইড নোট। অবিলম্বে এই নির্মম খেলা বন্ধ করুক কেন্দ্র, গর্জে উঠলেন মমতা। ঝাপসা দেখছেন, কথা বলতে পারছেন না, চিকিৎসার জন্য দিল্লি এইমসে গেলেন খগেন মুর্মু। অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধরের অভিযোগ, মালদহ মেডিকেলে টিএমসি নেতার দাদাগিরি। থকথকে ফেনায় ভরা যমুনা, পাশেই মোদির স্নানের জন্য টলটল করছে কৃত্রিম পুকুর। ছট পুজোয় বিতর্ক। ওপারে থেকে আসা ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই মিলল 2 প্যাকেট, খুলতেই চোখ ছানা বড়া বিএসএফ এর। দক্ষিণে দুর্যোগ, বাংলায় ছাড় দিল বৃষ্টি, বুধবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস। পুজোয় যাচ্ছেন শুভেন্দু, পাহারায় রাজ্য পুলিশ, কোর্টের নির্দেশে ফের চর্চায় বাংলার নিরাপত্তা। তৃণমূল কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না, শাসক নেতাদের আগুন জ্বালিয়ে দেওয়ার মন্তব্যের আবহে কুণালের সতর্কবার্তা। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। ছট পুজোর আনন্দ নিমেষে বদলে গেল গভীর শোকে। মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া দেবরাজ ঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান দুই ভাই। মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে গোটা কাটোয়া এলাকা। উৎসবের সকালে পরিণতি অশ্রু এবং হাহাকারে। জানা গিয়েছে নিখোঁজ দুই তরুণ হলেন শিবম সাউ এবং সুজন সাউ, সম্পর্কে তারা তুতো ভাই। শিবমের বাড়ি কাটোয়ার ন্যাশনাল পাড়ায়, পেশায় তিনি ব্যবসায়ী মনোজ সাউ এর ছেলে। অন্যদিকে সুজনের বাবা রঞ্জিত সাউ মুর্শিদাবাদের সালার এলাকায় থাকেন। ছট পুজো উপলক্ষে পরিবার সহ শিবমের বাড়িতে আসেন তারা। ভোর 5টা নাগাদ পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে দেবরাজঘাটে গঙ্গা স্নানে যান দুই ভাই। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সবাই যখন স্নান করছিল তখন আচমকাই স্রোতের টানে তলিয়ে যান সুজন। তাকে বাঁচাতে ঝাঁপ দেন শিবমও, কিন্তু দুজনেই নদীর গভীর জলে হারিয়ে যান। ঘটনার পর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। ছট পুজোর সকালেই ভিড় জমে দেবরাজঘাটে।
স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। নদীতে নামে পুলিশের নজরদারি বোটও। এখনো পর্যন্ত দুই তরুণের কোনো সন্ধান মেলেনি। বিশেষজ্ঞদের মতে কাটোয়া এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভাগীরথীর স্রোত অত্যন্ত অনিয়মিত। স্নানের সময় সামান্য অসতর্কতা ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতে পারে। বর্তমানে ভাগীরথী নদীতে তল্লাশি অভিযান জারি এবং প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ দুই তরুণের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সংখ্যালঘু ভোট নিয়ে রাজ্যের রাজনীতিতে ফের শুরু হয়েছে তুমুল আলোচনা। সংখ্যালঘু ভোট আমাদের দরকার নেই, ওরা বিজেপিকে ভোট দেয় না। সেই শুভেন্দু অধিকারী এখন বলছেন সংখ্যালঘু ভোট চাই না, বলিনি, বলেছি পাই না। এই সুরবদল শুধু শব্দের নয়, বরং রাজনীতির গভীরে লুকিয়ে আছে কৌশলের নতুন সমীকরণ। বিজেপির রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী এক অন্যতম মুখ। তার প্রতিটি বক্তব্যের পিছনে থাকে নির্দিষ্ট রাজনৈতিক বার্তা। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির প্রচারে শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেন না, তাই ওদের ভোটের উপর নির্ভর করার দরকার নেই। তার মতে মাত্র 5 থেকে 6% হিন্দু ভোটের বৃদ্ধি হলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারবে। সংখ্যালঘু ভোট আমাদের দরকার নেই। এখন তাহলে এই সুর বদল কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর এই সুর বদলের পিছনে রয়েছে বর্তমান পরিস্থিতির বাস্তবতা। বিজেপির ভোট ব্যাংকের সীমাবদ্ধতা এখন দলের মধ্যেই আলোচনার বিষয়। তৃণমূল কংগ্রেসের প্রতি সংখ্যালঘুদের ঐতিহ্যগত ঝোঁক এখনও অব্যাহত। শুভেন্দু অধিকারী নতুন বার্তা, বিজেপি সংখ্যালঘুদের অপছন্দ করে না, বরং তাদের ভোট না পাওয়ার আক্ষেপ রয়েছে। এসআইআর এবং রাজনৈতিক বার্তা, ভোটার তালিকা সংশোধনের সময় ঘোষণা হওয়ার পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ। শুভেন্দু চাই না থেকে পাই না এই শব্দের খেলায় আসলে রাজনৈতিক কৌশল। এতে তিনি যেমন সংখ্যালঘুদের আশ্বস্ত করতে চাইছেন, তেমনি হিন্দু ভোটারদেরও বিরক্ত করতে চাইছেন না। সিডনিতে তৃতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পান শ্রেয়াস আইয়ার। গুরুতর রক্তক্ষরণের কারণে সোমবার সকালে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ক্রিকেট মহলে। তবে সোমবার রাতের দিকেই মিলেছে স্বস্তির খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে শ্রেয়াসের রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ হয়েছে এবং তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে চোট কিভাবে লাগলো? রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে একটি বল থামানোর সময় শ্রেয়াসের ডান দিকের পাঁজরে চোট লাগে। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে হয়নি, কিন্তু ম্যাচ শেষে দেখা যায় চোটের জায়গায় আভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে। চিকিৎসকদের পরামর্শেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে অবস্থার উন্নতি এবং বিপদমুক্ত শ্রেয়স চিকিৎসকদের পর্যবেক্ষণে কয়েক ঘন্টার মধ্যেই তার উন্নতি হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখন তিনি সম্পূর্ণ বিপদমুক্ত। চলতি সিরিজে তার অনুপস্থিতি ভারতীয় ব্যাটিং লাইন আপের জন্য কিছুটা চিন্তার কারণ হলেও শ্রেয়সের দ্রুত আরোগ্যের খবর এখন ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় স্বস্তির কারণ। বিসিসিআই মেডিকেল বোর্ড ক্রমাগত সিডনির হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিয়মিত রিপোর্ট নিচ্ছে বলে সূত্র মারফত খবর। ফ্ল্যাটে ঢুকে শুল্ক আধিকারিক এবং তার পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ, 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা জামিন পেয়ে গিয়েছে। সোনারপুরের এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিক বৈঠক করে পুলিশের তৎপরতার কথা তুলে ধরলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তিনি খারিজ করলেন। ফ্ল্যাটে ঢুকে হামলার ঘটনায় শুল্ক আধিকারিক প্রদীপ কুমার যেমন অভিযোগ দায়ের করেছেন, তেমনি তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। শুল্ক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত অটো চালকের মা। সেখানে অভিযোগ করা হয় প্রদীপ কুমার অটো চালককে গালিগালাজ করেছেন এবং অটো চালকের মায়ের শ্লীলতাহানি করেন। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রদীপ কুমার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ঘটনার পরেই। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হতেই আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। তবে সকলেই আপাতত জামিনে মুক্ত। মূল অভিযুক্ত অটো চালকের মা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শুল্ক আধিকারিক অভিযোগ করেন বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু পুলিশ অনেক পরে এসেছে। 15 মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যায়, কোনো দেরি হয়নি, পুলিশের এমনটাই বক্তব্য। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়, তার ভিত্তিতে তদন্ত চলছে, তাই পুলিশ হেফাজতে চাওয়া হয়নি। শুল্ক আধিকারিকের ফ্ল্যাটে হামলার সময় কারোর হাতে অস্ত্র থাকার কোনো প্রমাণও পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। আবারও শোরগোল বাংলায়। 24-25 শিক্ষাবর্ষে বাংলায় প্রায় কয়েক হাজার স্কুলে ছাত্র ভর্তির সংখ্যা কার্যত শূন্য। দেশের 8,000 স্কুলে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়নি, কিন্তু স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা প্রায় 20,000-এরও বেশি। কেন্দ্রীয় মন্ত্রকের এমন একটি রিপোর্ট উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা।
রিপোর্ট অনুযায়ী এই সমস্ত ভর্তি শূন্য স্কুলের তালিকায় সর্বপ্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। স্কুলগুলিতে কর্মরত শিক্ষকের সংখ্যা পশ্চিমবঙ্গের সবচেয়ে এগিয়ে থাকার পরেও 2024-25 শিক্ষাবর্ষে বাংলায় 3,812টি স্কুলে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়নি। এই সমস্ত ভর্তি শূন্য স্কুলে মোট 17,965 জন শিক্ষক কর্মরত। কিন্তু কেন এমন হাল বাংলার? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুসারে সারা দেশের মধ্যে 7,993টি স্কুলে 2024-25 সালের শিক্ষাবর্ষে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়নি। তবে 23-24 শিক্ষাবর্ষে দেশে ভর্তি শূন্য স্কুলের সংখ্যা ছিল 12,954। ভর্তি শূন্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরেই রয়েছে তেলেঙ্গানা, তারপর মধ্যপ্রদেশ, যেখানে ভর্তি শূন্য স্কুলের সংখ্যা 463টি। বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিজেপিকে মিথ্যে কথা বলার জন্য দায়ী করেছেন। তার বলা কথা অনুসারে গত কয়েক দশক ধরে রাজ্য সরকার বাংলার অনেকগুলো স্কুল তৈরি করার সঙ্গে সঙ্গে যেসব স্কুলগুলিতে সংরক্ষণের প্রয়োজন ছিল সেগুলিও সংস্কার করেছে। তিনি বলেন, শেষ শিক্ষাবর্ষেই রাজ্য সরকার 5.5 লক্ষের বেশি পড়ুয়াকে স্কলারশিপ প্রদান করেছে। স্কুলগুলি ভর্তিশূন্য হওয়ার কোনো দায় রাজ্য সরকারের নয় এবং এখন স্কুলগুলি ভর্তিশূন্য আছে মানে আগামী দিনেও তাই থাকবে এমনটা নয়। যে সমস্ত স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কম সেই সমস্ত স্কুলগুলি থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কাছাকাছি স্কুলগুলিতে স্থানান্তর করা হচ্ছে। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার এসআইআর লাগু নিয়ে তারিখ ঘোষণা করে দিল ভারতীয় নির্বাচন কমিশন। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, নিবিড় সংশোধন লাগু হচ্ছে পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় সহ একাধিক জায়গায়। দুই নির্বাচন কমিশনার এস.আর. সাঙ্কু এবং বিবেক যোশীকে পাশে বসিয়ে এমনটাই বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর থেকেই নানা মুনি নানা মত। এতে সবচেয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বহু মানুষ এসআইআরকে এনআরসির সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ ভাবছেন তাদের হয়তো পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে, কিন্তু আদতে তা নয়। এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির একটি পদ্ধতি মাত্র। মূল উদ্দেশ্য মৃত ভোটার এবং অস্বচ্ছ ভোটার তালিকাকে সংশোধন করা। 2002 সালে 2004 সাল পর্যন্ত অর্থাৎ 21 বছর আগে শেষবার হয়েছিল এসআইআর। 28 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত এসআইআর কর্মীদের প্রশিক্ষণ চলবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ঘরে ঘরে যাবেন বিএলও অফিসারেরা। 9 ডিসেম্বর একটি প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 9 ডিসেম্বর থেকে 18 জানুয়ারি 2026 তালিকা দেখার পরে নাম নথিভুক্ত করতে আবেদন প্রক্রিয়া চলবে। 9 ডিসেম্বর থেকে 21 জানুয়ারি 2026 আবেদনের পর যাচাই প্রক্রিয়া হবে। 7 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা হবে। জ্ঞানেশ স্পষ্ট জানিয়েছেন, যাদের নাম ভোটার তালিকায় আছে তারা সকলেই এমুনারেশন ফর্ম পাবেন। আর যারা এই এমুনারেশন ফর্মের সঠিক 11টি নথি জমা দেবেন তাদের সকলের নাম খসড়া তালিকায় থাকবে। এই এমুনারেশন ফর্ম সবার বাড়িতে পৌঁছে দেবেন বুথ লেভেলের অফিসারেরা। যদিও এই 11টি নথির সবটা না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে। 2002 সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তবে আপনাকে আর কোনো নথি দিতে হবে না, একেবারে এসআইআরে তাদের নাম উঠে যাবে। নির্দিষ্ট করে দেওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই লিস্টে নাম চলে আসবে। নাম নথিভুক্ত করার ক্ষেত্রে খুব সহজভাবে কমিশন কয়েকটি শর্তের কথা উল্লেখ করেছে। আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, আপনার বয়স 18 বছর হতে হবে, আপনাকে আপনার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে, কোনোভাবেই সংশ্লিষ্ট এলাকায় আপনার ভোট দেওয়ার অধিকার বাতিল করা চলবে না। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বৈধ করা হচ্ছে। আধার কার্ডকে এসআইআর এর পরিচয়পত্র দিতে মান্যতা দিতে হবে, সুপ্রিম কোর্ট এমনই বলেছে। সেই মোতাবেক পরিচয়পত্র হিসেবে এটি দেখানো যাবে। তবে কমিশন জানিয়েছে এটা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। আধার কার্ডের সাথে 11টি নথির মধ্যে কোনো একটি দেখাতে না পারলে নাম নথিভুক্ত হবে না। যাদের নাম কোনো ভোটার তালিকায় নেই একেবারে নতুন তাদের লিস্টেও নাম তুলতে পারবেন। অন্যদিকে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে কমিশন জানিয়েছে যারা 2002 সালের তালিকায় নাম দেখাতে পারবে না এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হবে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। সবশেষে জানা দরকার, আপনি যদি এই এসআইআর অংশগ্রহণ না করেন তবে 2026 নতুন তালিকায় নাম নথিভুক্ত হবে না, পাশাপাশি আগামী নির্বাচনেও ভোট দিতে পারবেন না। সামনের বছরই বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই এসআইআর ফেজ 2 ঘন্টা বেজে গেল। 28 অক্টোবর থেকে আমাদের রাজ্যে শুরু হচ্ছে এসআইআর। 28 তারিখ থেকে শুরু হয়ে প্রশিক্ষণের কাজ চলবে 3 নভেম্বর পর্যন্ত। এরপর 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি এমুনারেশন ফর্ম দেওয়ার কাজ। 9 ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া। ওই দিন থেকে 18 জানুয়ারি পর্যন্ত করা হবে অভিযোগ আবেদন। এই পর্বেই শুরু হবে বাড়ি বাড়ি ভেরিফিকেশনের কাজ। প্রথমে আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করুন ভোটার সার্ভিস পোর্টাল লিখে।
সবার উপরে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখিয়ে দেবে আপনাকে। সেখানে গিয়ে এমুনারেশন ফর্ম সিলেক্ট করতে হবে। সেখানেই অপশন পাবেন অনলাইন নাকি অফলাইন, কোনটা আপনি প্রেফার করছেন। অফলাইন হলে আপনার ডিটেল দিয়ে একটি ফর্ম জেনারেট করে ওরা আপনাকে দিয়ে দেবে, আর অনলাইন হলে প্রসেস করতে হবে। এরপর নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করুন। যদি আপনার আগে থেকেই আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে প্রথমে লগ ইন না করে সাইন আপ করতে হবে। তারপর আপনাকে নিজের ছবি আপলোড করতে হবে। তাহলে আপনার নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান্ড কপি নিয়ে আপনাকে এই ফর্ম ফিল আপ করতে হবে। তারপর নিজের জন্ম তারিখ, আধার নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ডের নাম্বার, মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ডের নাম্বার আপডেট করতে হবে। আগেই আপনি ছবি আপলোড করেছেন, সবশেষে আপনার নিজের সইও আপলোড করতে হবে। এরপর পরবর্তী পেজ অর্থাৎ ডিক্লারেশন পেজে গেলেই আপনি পাবেন একাধিক অপশন। আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি সিলেক্ট করবেন। যদি 2002 সালের আগে আপনি ভোটাধিকার পেয়ে থাকেন তাহলে সেই তালিকায় আপনার নাম ছিল নিঃসন্দেহে। 2002 সালের পর পুনর্বিন্যাসের কারণে আপনার বিধানসভা বদলে গিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে 2002 সালে আপনার বিধানসভা কি ছিল সেটা সিলেক্ট করতে হবে। যাদের 2002 এর তালিকায় নাম ছিল না তাদের জন্য যদি প্রসেসটা একটু দীর্ঘ হয়। যাদের জন্ম 1987 সালের আগে তাদের যে কোনো সরকারি পরিচয়পত্র দিতে হবে বা জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্ট দিতে হবে। যাদের জন্ম 87 সাল থেকে 2004 সালের মধ্যে তাদেরও একই ধরনের ডকুমেন্ট দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথমবারের মতন তৈরি হতে চলেছে আধুনিক ফুড টেস্টিং ল্যাবরেটরি। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই ল্যাবটি গড়ে উঠবে শহরের নির্ধারিত স্থানে। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানান, খুবই উন্নত মানের ফুড টেস্টিং ল্যাব গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ল্যাবের মাধ্যমে দ্রুত এবং নির্ভুলভাবে খাবারের গুণমান পরীক্ষা করা যাবে। জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি একটি বড়সড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই জন্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কিছু মাস আগে থেকেই ভ্রাম্যমাণ ফুড টেস্টিং ভ্যান চালু রয়েছে, যা শহর গ্রামীণ এলাকায় ঘুরে ঘুরে প্রতিদিন প্রায় 100টি নমুনা পরীক্ষা করে। রাজ্যের অন্যান্য প্রান্তের মতন পশ্চিম মেদিনীপুরেও দিন দিন খাবারের দোকান এবং রেস্তোরাঁর সংখ্যা বেড়েই চলেছে। তাই এই উদ্যোগ নিয়ে যথেষ্ট আশাবাদী সকলেই। নাগরাকাটায় বিপর্যস্ত এলাকায় গিয়ে আক্রান্ত হয়েছিলেন খগেন মুর্মু। তার শারীরিক অবস্থার অবনতি, এবার চিকিৎসার জন্য দিল্লি যেতে হচ্ছে তাকে। আগরতলা তেজস আনন্দবিহার রাজধানী এক্সপ্রেসে দিল্লি রওনা হন সাংসদ। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। কথা বলতে চরম সমস্যা হচ্ছে তার। চোখের সমস্যা, ঝাপসা দেখছেন, চোয়াল নাড়াতে পারছেন না। শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খগেন মুর্মু। তার চোখের নিচের হাড় ভেঙে গিয়েছিল। প্রথমে ওষুধের সাহায্যে বিষয়টি ঠিক করানোর চেষ্টা চালানো হয়। 4 সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হয় তাকে, যদিও পরিস্থিতির সেভাবে কোনো উন্নতি হয়নি। সেদিনের হামলার পিছনে রোহিঙ্গা বাংলাদেশিরা জড়িত ছিল বলে অভিযোগ বিজেপি নেতৃত্বে। তবে উল্লেখ্য, ইতিমধ্যে 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। শুভেন্দু অধিকারী অভিযুক্তদের মার্ক করে ছবিও প্রকাশ করেছেন। তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, হাসপাতালে ঢুকে তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধরের অভিযোগ, 5 লক্ষ টাকা না দিলে প্রাণনাশের হুমকি। তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মালদহ থানায়। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালান। মারধর করা হয় কর্তব্যরত সাহিম বিশ্বাস ও বিশ্বজিৎ সিংহকে। চলতি বছরের অগস্ট মাসে দায়িত্ব নেয় কোম্পানি। অভিযোগ, তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে এবং সেই কোম্পানির কাছে 5 লক্ষ টাকা দাবি করে। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত শ্রমিক নেতা জয়ন্ত বসুর বক্তব্য, এই ধরনের মিথ্যে কথা বলা হচ্ছে তার নামে। কেউ বা কারা কেন করছে তিনি তা জানেন না। বেশ কিছুদিন ধরেই মালদহ মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীদের নিয়ে একটি সমস্যা চলছে। তাদের কাছে লিখিত অভিযোগ জমা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।